আপনারা জানেন মানি লন্ডারিং এমন এক ব্যাপক বিষয় যেটার প্রতিটি পংক্তি আসলে আলোচনাযোগ্য। তারপরেও ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কাজ করি হিসেবে আমরা যে বিষয়গুলোকে একেবারেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়, সাধারণ একজন ব্যাংকার থেকে শুরু করে ব্রাঞ্চ লেভেল থেকে শুরু করে একদম উচ্চ পর্যায় পর্যন্ত যে সকল রোলগুলো সম্পর্কে আসলে আমাদের ব্যাপক জ্ঞান প্রয়োজন, সে বিষয়গুলো আমি সর্বতভাবে চেষ্টা করছি আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বিধৃত করার জন্য, যাতে করে সহজেই সবার কাছে বিষয়গুলো অনুমেয় এবং দৃষ্টান্ত স্বরূপ ব্যবহার করার উপযোগী হয়। আপনারা জানেন মানি লন্ডারিং শুধু বাংলাদেশেরই একটি সমস্যা নয়, এটা বিশ্বব্যাপী বিভিন্ন মানদণ্ডে পরীক্ষিত এবং অনেকগুলো টাইপোলজিকে অ্যানালাইসিস করতে 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 আমরা 1970 সাল থেকে শুরু করে এই পর্যন্ত কাগজে কলমে মানি লন্ডারিং এর চর্চা শুরু করি। আপনারা জানেন ব্যাংক সিক্রেসি অ্যাক্ট 1970 সালে প্রতিষ্ঠিত হয় এবং সেই থেকেই মানি লন্ডারিং এর এই বিষয়টি সবার চোখের সামনে চলে আসে এবং এর ব্যাপ্তি দিন দিন, ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন যতটা বিস্তৃত হতে থাকে এর ব্যাপ্তিও ততটা বাড়তে থাকে এবং সারা বিশ্বে সরকার তথা রেগুলেটররা এই মানি লন্ডারিং এর বিষয়টিকে নিরন্তর আর প্রতিরোধ করার জন্য বা বাস্তবে এ থেকে নিষ্কৃতি প্রাপ্তির জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে। আমরা জানি ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন এমন একটা বিষয় যেটা সারা বিশ্বব্যাপী বিধৃত। আজকে গ্লোবাল নেটওয়ার্কের কারণে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কোনো একক গণ্ডির ভিতরে সীমাবদ্ধ নয় বা একক প্রতিষ্ঠানের ভিতরে সীমাবদ্ধ নয়। তাই এর সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ জ্ঞান আমাদের সকলেরই প্রয়োজন। আমরা যদি কমপ্লায়েন্সে কাজ নাও করি, আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রি তথা ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আমাদেরকে অবশ্যই কমপ্লায়েন্সের এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে জানতে হবে এবং সেজন্যই ব্যাংক ওয়াইড, ইভেন কান্ট্রি ওয়াইড এএমএল এন্ড সিএফটির যে সতর্কতা তা বিশ্বব্যাপী, এর যে সকল যোগ্য সংগঠন রয়েছে তারা সকলেই এ বিষয়ে সদা তৎপর। মানি লন্ডারিং এর যে সকল নতুন নতুন অবয়ব সৃষ্টি হয় বা ট্রানজেকশনের পরিধির সৃষ্টি হয়, because we know that criminals are more expert than those who are practitioners in the bank and financial industries. There might be loopholes in our account opening, customer due diligence and other measures. সেখানে মানি লন্ডাররা এই বিষয়ে তৎপর থাকে এবং নতুন টাইপোলজির মাধ্যমে মানি লন্ডারিং সম্পন্ন করে থাকে। সে যাই হোক, আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে বিএফআইও সার্কুলার 26 এর মানদণ্ড অনুসারে প্রতিটি শাখা বা ব্রাঞ্চ যেটাকে আমরা বলি, সেখানে একজন মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তা প্রয়োজন, যাকে আমরা সংক্ষেপে ব্রাঞ্চ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার বা বামেলকো হিসেবে পরিগণিত করি। যেহেতু আমি বিএফআইও সার্কুলার 26 এর কথা উল্লেখ করেছি, সেখানে বিশেষভাবে মানি লন্ডারিং এর এই কাজগুলো শাখা পর্যায়ে পরিপালন এবং সম্পন্ন করার জন্য বামেলকোর যে রোল তাকে বিশেষ 7টি মানদণ্ডে ভাগ করা হয়েছে। আমরা এই 7টি মানদণ্ড ছাড়াও একজন বামেলকো আরো অনেকগুলো বিষয়ে দেখতে হবে, যাতে করে মানি লন্ডারিং বা সন্ত্রাসী কাজের যে সূতিকাঘার, সেখান থেকে সেটার উৎপত্তি এবং ব্যাপ্তি অন্তত না হতে পারে। কারণ একটা চারা গাছ বপন করলে যেমন এর বিস্তৃতি পর্যায়ে তাকে সামলানো খুবই কঠিন হয়, চারাটা আস্তে আস্তে পানি দিয়ে বড় করে যখন বড় করা হয় তখন আইদার এটা ফল, ফুল ইত্যাদি দিতে থাকে, অন্যথায় এটা জঙ্গলে পরিণত হয়ে
বিশাল ক্ষতি সাধনও করতে পারে। আমি যে চারা গাছটি রোপণ করলাম তার যে সুতিকাকার একটি শাখা, উপশাখা ইত্যাদি, সেখানে মানি লন্ডারিংটা পরিপালন সবচেয়ে প্রয়োজনীয় এবং সেখানে বামেল কোরল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসুন আমরা এক এক করে আলোচনা করে দেখি যে বিএফআই সার্কুলার 26-এ মানি লন্ডারিং এর জন্য বিশেষভাবে যে 7টি দিক বামেল কর্তৃক পরিপালন করা অত্যন্ত জরুরি সেগুলো আলোচনা করি। প্রথমে আসি, শাখা যেহেতু কাস্টমারের অ্যাকাউন্ট খোলে এবং সেই অ্যাকাউন্টগুলোতে ট্রানজেকশন হয়, তাহলে ট্রানজেকশন মনিটরিংটা একজন বামেলকোর প্রধান এবং অত্যন্ত জরুরি কাজ। প্রশ্ন হলো, ট্রানজেকশন মনিটরিং কি? ট্রানজেকশন মনিটরিং হচ্ছে, আমরা এফএটিএফ এর কথা জানি। এফএটিএফ থেকে যে 40টা রিকমেন্ডেশন দেওয়া হয়েছে সেটার আলোকেই ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সমূহ তাদের নিজস্ব নীতিমালা তৈরি করেছে। বিভিন্ন দেশ তার নিজস্ব ট্রানজেকশনের ধরন, প্রকৃতি এবং যে ট্রানজেকশনের গতিবিধি সেটার আলোকেই তার পরিপালন কাঠামো তৈরি করে। একইভাবে সে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাংলাদেশের ট্রানজেকশনের চরিত্র ইত্যাদি দেখে ট্রানজেকশনের নীতিমালা নির্ধারণ করেছেন এবং সেই আলোকে ট্রানজেকশনের যে থ্রেশহোল্ডগুলো সেগুলো নির্ধারণ করেছেন। থ্রেশহোল্ড বলতে কি বোঝায়? যেমন আমরা সবাই সিটিআর এর কথা জানি, ক্যাশ ট্রানজেকশন রিপোর্টিং। সেখানে 10,000 টাকার উপরে হলে এই ট্রানজেকশনটাকে ক্যাশে ডেইলি রিপোর্ট করতে হয়। তারপরেও এখানেও আরো বিষয় আছে, যেমন স্ট্রাকচারিং আছে। স্ট্রাকচারিং বলতে কি বোঝায়? বিষয়টা হলো, যদি 10,000 টাকাকে ভেঙে ভেঙে কয়েকটি ভাগে ভেঙে একই অ্যাকাউন্টে জমাকরণ করা হয় তাহলে এটা স্ট্রাকচারিং এর রূপে পরিণত হয়। আমরা এই স্ট্রাকচারিংটাও অনুমান করে আমরা সিটিআর এ রিপোর্ট করতে হতে পারে। সো ট্রানজেকশন মনিটরিং করতে গেলে আমাদেরকে এর আগে যে জিনিসটি খুবই প্রয়োজনীয় সেটা হলো, আমরা আসলে আমাদের যে কাস্টমার তাকে বুক করার আগে আমরা তার ব্যাপক বিষয়গুলো জেনেছি কিনা, কাস্টমারের কেওয়াইসি সঠিকভাবে, নো ইউর কাস্টমার যাকে বলা হয়, সেটা সঠিকভাবে করা হয়েছে কিনা। নো ইউর কাস্টমারের অনেকগুলো মানদণ্ড রয়েছে যেগুলো একটি শাখায় সম্পূর্ণ সুচারুরূপে সম্পূর্ণ করা সম্ভব। এক্সাম্পল হিসাবে আমি আজকে একটি ব্যক্তিগত অ্যাকাউন্টের কথা বলবো, যেখানে আমি আসলে এটাকে একটা আইডিয়াল এক্সাম্পল হিসেবে নিতে চাই যে নো ইউর কাস্টমারে কি কি দেখা হবে একজন ব্যক্তির। ধরুন একজন চাকরিজীবী, তিনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে এসেছেন, তাহলে এই কাস্টমারকে আমার নো ইউ করার জন্য ফার্স্ট ওনার ডিক্লারেশন গুলো আমাকে নিতে হবে। প্রথমে জানতে হবে যে ওনার ন্যাশনাল আইডেন্টিটি, যেটা আমরা, যদি উনি বাংলাদেশি হয় তাহলে বাংলাদেশি আইডেন্টিটি কার্ড থাকবে, সেটার ভেরিফিকেশন প্রাইমারিলি বিভিন্ন প্রচলিত ওয়েবসাইট এবং খোলা তথ্যের মধ্য থেকে প্রথমে শনাক্ত করতে হবে। তারপরে থাকবে, যেহেতু উনি চাকরিজীবী ডিক্লারেশন করেছেন, তিনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার চাকরির আইডেন্টিটি কার্ড লাগবে। এছাড়াও উচ্চতর তদন্তের জন্য তার স্যালারি সার্টিফিকেট লাগবে, কারণ উনি যে আয় ঘোষণা করেছেন সেই জিনিসটি তার নিতে হবে। প্রয়োজন এটাই যে যেন তার ট্রানজেকশন সংখ্যা পরিমাণের সাথে তার আয়ের সাথে মিল থাকে। অবশ্যই এটাও বলা প্রয়োজনীয় যে একজন চাকরিজীবীর যদি অন্যান্য আয়ও থাকে সেটাও তাকে ডিক্লারেশন করতে হবে এবং তার যথার্থ প্রমাণ অ্যাকাউন্ট ওপেনের সময় তাকে দাখিল করতে হবে। সো এখানে ব্যক্তির এটুকুতেই যে কেওয়াইসি সম্পন্ন হয়ে গেল নট দ্যাট, এই ব্যক্তিটি তার যে ট্রানজেকশন শুরু করলো তারপরে তার ফিজিক্যাল ভেরিফিকেশন প্রয়োজন হবে।
যেমন তার আবাসিক ঠিকানা, পরিবর্তিত ঠিকানা, স্থায়ী ঠিকানা ইত্যাদি কনফার্ম করতে হবে। এখানে আমরা ধরে নেই যে সকল কাস্টমার ভাসমান হয়, সাধারণত তার জন্মস্থানে এক জেলায়, তার চাকুরি এক স্থানে, সে একটি ভাড়া বাসায় থাকেন। সো ভাড়া বাসা পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট ইন্টারভালে একটা কাস্টমারের কেওয়াইসি আপডেট করতে হবে এবং জানতে হবে। তার যদি ফোন নাম্বার থাকে, সেই ফোন নাম্বারে নিয়মিত বেসিসে একটা নির্দিষ্ট ইন্টারভালে ফোন করে কনফার্ম করতে হবে যে ওই ফোন নাম্বারটি যথাযথভাবে রয়েছে। ইমেইল অ্যাড্রেসে ইমেইল করে ইমেইল কনফার্মেশন নিতে হবে। এছাড়াও পোস্টাল অ্যাড্রেসে পোস্ট করে সেটার কনফার্মেশন নিতে হবে। এটা হচ্ছে একজন ব্যক্তির কেওয়াইসি। একইভাবে যখন আমরা একটা কোম্পানি বা কর্পোরেশনের অ্যাকাউন্ট খুলব, সেখানে কোম্পানি বা কর্পোরেশনের বেনিফিশিয়াল ওনারকে আমরা অবশ্যই জেনে নেব। কোম্পানির ঠিকানা ভেরিফিকেশন হবে। কোম্পানির কোনো এমপ্লয়ি যদি অথরাইজ পার্সন হয়, বোর্ড কর্তৃক অনুমোদিত হয়, তাদের প্রত্যেকের বায়োডাটা, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, তাদের অথরাইজেশন এবং বোর্ড রেজলিউশন নিতে হবে। মনে রাখতে হবে, একবারে যে অ্যাকাউন্টটি খুলে ফেললাম, সেই অ্যাকাউন্টের যেসব সিগনেটারি আছে, সময় সময় সে সকল সিগনেটারিকে আপডেট করতে হবে। আইডেন্টিটির কথা তো আগেই বলেছি, কোম্পানি প্লাস পার্সন সবার আইডেন্টিটি নিতে হবে। কোম্পানির ক্ষেত্রে আমাদের কি এনহান্স ডিউ ডিলিজেন্স করতে হবে যে বেনিফিশিয়াল ওনারকে এবং প্রকৃতপক্ষে সুবিধাভোগী কারা, এইসব আইডেন্টিটি আমাদের নিতে হবে। এটা হচ্ছে আমাদের কেওয়াইসি। সো আমরা যদি ব্যাপকভাবে দেখতে চাই যে আমরা ট্রানজেকশন মনিটরিং এর আগে কেওয়াইসি সম্পন্ন করব এবং পরে ট্রানজেকশন মনিটর করব, যেখানে সিটিআর বা এসটিআর রিপোর্ট করব। এরপরে হচ্ছে আমরা ট্রানজেকশন আইডেন্টিফিকেশন করব, ট্রানজেকশনে ক্যাটাগরাইজ করব। ইভেন ট্রানজেকশন ক্যাটাগরাইজেশনের সাথে 3 নম্বরে আমাদেরকে কাস্টমারও ক্যাটাগরাইজ করতে হবে। যদিও কাস্টমার ক্যাটাগরাইজেশনের প্রাইমারি পর্যায়ে হচ্ছে নো ইউর কাস্টমার পর্যায়ে, যখন কাস্টমার তার অ্যাকাউন্ট খুলবে সেই সময়ে কাস্টমারকে ক্যাটাগরাইজ করতে হবে, হোয়েদার ইট ইজ হাই রিস্ক অর লো রিস্ক, হোয়েদার দ্য কাস্টমার ইজ পেপস অর, অর্থাৎ পলিটিক্যালি এক্সপোজ পার্সন অর পিপস, অথবা পলিটিক্যালি ইম্পর্টেন্ট পার্সনস। আমরা পলিটিক্যালি এক্সপোজ পার্সনস অ্যান্ড পলিটিক্যালি ইম্পর্টেন্ট পার্সন হিসেবে আমরা ডিসকাশন পরে করব। এই পর্যায়েটুকু আমরা জেনে নিই। তারপরেও আমরা ট্রানজেকশন আইডেন্টিফিকেশনের সময় সে বিষয়টাকে আবার ব্যাপকভাবে ধরব। এটা আমাদের থ্রেশহোল্ড অনুসারে ট্রানজেকশনের সাইজ, ট্রানজেকশনের আর প্রকৃতি, যেমন ঘন ঘন, কত ঘন বা কত ফ্রিকুয়েন্টলি হচ্ছে, ডিক্লারেশনের সাথে কতবার অনিয়ন্ত্রিত কারণে টিপি আপডেট করতে হচ্ছে, এই বিষয়গুলো থেকে আমরা এগুলো ধরে নেব। আর পেপস এবং পিপসটা আমাদের অবশ্যই আমরা ন্যাশনাল লিঙ্কেজ, তার সার্ভিস প্রোফাইল বা কাস্টমার প্রোফাইল থেকে আমরা বের করে নেব। এসব বিষয়ে যথার্থ মনিটরিং একজন বামেলকোকে করতে হবে। সো বামেলকো কি সরাসরি এইসব জিনিসগুলো নিজেই প্রত্যেকটা কাস্টমারকে ডেস্কে বসে হ্যান্ডেল করবেন? না, বামেলকো প্রতিদিনের যে ট্রানজেকশন শেষ হয় সেখান থেকে আপডেটগুলো দেখে নেবেন এবং কর্মকর্তাদের সাথে এ বিষয়ে ডিসকাশন করবেন। সেখান থেকে সিদ্ধান্তগুলোকে তিনি ক্যাসকেড করে যথার্থ কন্ট্রোল মেজার নেবেন। পেপস অ্যান্ড পিপস এর ব্যাপারে আমরা কিছু কথা বলতে পারি। পেপস অ্যান্ড পিপস এর ব্যাপারে যদি কোনো এসকেলেশন প্রয়োজন হয়, তাহলে ট্রানজেকশন লেভেলে লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 এর পর্যায়ে পার করতে হবে বামেলকোকে। সো লেভেল 1 কি? ধরুন একজন অ্যাকাউন্ট ওপেনিং অফিসার যিনি কাস্টমারের অ্যাকাউন্ট খোলেন, উনি লেভেল 1, অথবা একটা ছোট ব্রাঞ্চে ডেপুটি ম্যানেজার লেভেল 1 এর পর্যায়ে সিদ্ধান্ত নিতে যদি অপারগ হয়, তাইলে আমরা ব্রাঞ্চ লেভেলে একজন বামেলকোকে লেভেল 2 হিসেবে ধরে নেব, যিনি প্রাইমারি স্ক্রুটিনির মাধ্যমে অথরাইজেশন করতে পারেন। যদি সেক্ষেত্রে কোনো ডিস্টিংশন অসম্ভব হয় এবং আরো উপরের সিদ্ধান্ত প্রয়োজন হয়, তাহলে অফকোর্স এই ধরনের ট্রানজিশনকে লেভেল 2-তে উত্তীর্ণ করতে হবে, যেখানে সাধারণত ক্যাবেলকো অথবা
সিসিইউ থেকে এটা ডিসকাশন করে সিদ্ধান্ত আসবে। সিসিইউ এবং ক্যামেলকো যদি এই বিষয়টা সিদ্ধান্ত ব্যাংকের সিইও মহোদয়ের সাথে ডিসকাশন করতে চান, তবে সেখানেও ডিসকাশন করে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত দিয়ে লেভেল 3 এর কাজ সম্পন্ন করে পেপস, পিপস ইত্যাদির অ্যাকাউন্ট খোলার ব্যাপারে সিদ্ধান্ত প্রদান করবেন এবং তার ট্রানজেকশন এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এরপরে আসে স্যাংশন লিস্ট। আমরা জানি লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্যাংশনস আজকাল বিশ্বে একদমই কমন বিষয়। স্যাংশন কি জিনিস? স্যাংশন মিনস কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা। কোনো ব্যক্তি যদি সাধারণত নীতি বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকে, এটা রাষ্ট্রের আইন হতে পারে, আন্তর্জাতিক আইন হতে পারে, তাহলে তাকে স্যাংশন বা নিষিদ্ধ ঘোষণা করা হয়। বাংলাদেশে কয়েকটি নিষিদ্ধ প্রতিষ্ঠান রয়েছে। এগুলোর সংখ্যা দিন বাড়তেও পারে, কমতেও পারে। সরকার সময় সময় এই লিস্টগুলো প্রকাশ করে থাকে, যা ব্যাংকের বুকে আপডেট থাকবে এবং বামেল কোয়ের তদারকি করবে যে প্রতিটা অ্যাকাউন্টের অথবা প্রতিটা ট্রানজেকশনের সাথে রিলেটেড এই স্যাংশন লিস্ট চেক করা হয় কিনা। এরপরে রয়েছে আন্তর্জাতিক স্যাংশন লিস্ট। আন্তর্জাতিক স্যাংশন লিস্টে রয়েছে প্রথমে ইউএন স্যাংশন লিস্ট। সাধারণত ইউএন স্যাংশনস যে সকল রাষ্ট্রসমূহ ইউএন চার্টার অমান্য করে বিশ্বব্যাপী মানি লন্ডারিং অথবা সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে, তাদের বিরুদ্ধে সাধারণত ইউনাইটেড নেশনস স্যাংশন আরোপ করে রাখে, যেটা বিশ্বের সকল দেশ মানতে বাধ্য থাকে। এবং এই জাতিসংঘের যে স্যাংশন লিস্টটা, এটা আমাদের সকল ওয়েবসাইটে অ্যাভেলেবেল থাকে, ইভেন ওপেন ওয়েবসাইটেও এটা অ্যাভেলেবেল থাকে। স্যাংশন লিস্টের আরেকটি বিশেষ দিক হলো শুধু জাতিসংঘ কর্তৃক যে স্যাংশন লিস্ট থাকে তার বাইরেও আরো স্যাংশন রয়েছে। আমরা জানি যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে বিভিন্ন কারণে বিভিন্ন অজুহাতে স্যাংশন দিয়ে থাকে। এটাকে সাধারণত ওফাক স্যাংশন লিস্ট বলা হয়। ওফাক মিনস অফিস অফ ফরেন অ্যাসেট কন্ট্রোল, এবং এই স্যাংশন লিস্টটি যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের একটি উইং কর্তৃক দেয়া হয়, যা বিশ্বের বিভিন্ন দেশ মেনে থাকে। যে সকল দেশ এই ওফাক লিস্ট এর দেয়া স্যাংশন না মানে, তারা সাধারণত যুক্তরাষ্ট্র কর্তৃক শাস্তির আওতায় আসতে পারে। প্রাসঙ্গিক বলা উচিত এখানে যে যেহেতু আন্তর্জাতিক লেনদেনের বেশিরভাগই ডলারে সম্পন্ন হয়, তাই যুক্তরাষ্ট্রের এই স্যাংশনকেও পৃথিবীর দেশগুলো যথেষ্ট আমলে নিয়ে থাকে, কারণ প্রত্যেকটা দেশের লেনদেনই যুক্তরাষ্ট্রের হতে হয়, যেহেতু ডলারে ট্রানজেকশন হয়ে থাকে। তাই অনাকাঙ্ক্ষিত কোনো স্যাংশন বা বা বন্ধের মুখে, ট্রানজিশন লেনদেন বন্ধের মুখে পড়ার আগেই ওফাক লিস্টকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হয়। এছাড়াও একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রকে বিভিন্ন স্যাংশন দিয়ে থাকে। সে সকল স্যাংশনের বিষয়ে অনেক দেশেরই প্রয়োজনীয়তা থাকে না, যেগুলো খুব নজর দেওয়ার, আবার ক্ষেত্র বিশেষে প্রয়োজনীয় হতেও পারে। ব্যাংকসমূহ তাদের নিজস্ব পরিপালনের জন্য তাদের নিজস্ব সফটওয়্যারের সাথে এটাকে অ্যামালগামেট করে রাখে, এবং একজন বামেলকে কিন্তু এটা সুনিশ্চিত করতে হবে যে স্যাংশন লিস্ট প্রপারলি চেক করা হয় প্রত্যেকটি অ্যাকাউন্ট খোলার সময়, এবং প্রতিটি ট্রানজেকশনের অ্যাগেনস্টে কাউন্টার পার্টি থেকে যে ট্রানজেকশন আসে, সেই কাউন্টার পার্টিকে চেক করাও আমাদের বাঞ্ছনীয় হয়। স্যাংশন লিস্টের বিষয়টা বিশেষভাবে আসে যখন এই স্যাংশন লিস্টটি আসবে আপনার ট্রেড বেস মানি লন্ডারিং এর ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজনীয়, কারণ ট্রেডের সাথে সম্পৃক্ত থাকে অনেকগুলো পার্টি বা অনেকগুলো পক্ষ, যেখানে যেমন শিপিং এজেন্সি থাকে, তারপরে আপনার বায়ার, সেলার, ফ্রেট ফরওয়ার্ডার, কন্টেনার সার্ভিসেস, গুডস ইত্যাদি অনেক কিছু থাকে। এইসব জিনিসের সাথে অনেকগুলো রিলেটেড পার্টি বা পক্ষ থাকে, যাদের এই স্যাংশন লিস্ট দেখা খুবই জরুরি যে এরা কেউই এই স্যাংশনের ভুক্ত আছে কিনা। মনে রাখতে হবে, আমার কাস্টমার যদিও স্যাংশন মুক্ত নাও হয়ে থাকে, অপর প্রান্তে যে কাস্টমার সে স্যাংশন ভুক্ত হলে এর দায় দায়িত্ব কিন্তু আমার ব্যাংক এড়াতে পারবে না। সো বামেলকোর রোল হলো যে ট্রানজিশনের প্রকৃতি ভেদে যতটুকু পরিধি এর ব্যাপ্তি আছে সেখান পর্যন্ত
এই ট্রানজিশনের চেক কমপ্লিট বা সম্পন্ন করতে হবে। এবং একইভাবে এই শাখায় থাকা বামেলকোর শাখায় থাকা সকল কর্মকর্তাকে এই বিষয়ে সম্যক জ্ঞান দিতে হবে, যেন এই স্ক্রুটিনি কোনোভাবেই মিস না হতে পারে। এরপরে হলো বামেলকো কি করবেন। বামেলকো সাধারণত ব্রাঞ্চে বা শাখায় সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট করবেন। যে সেলফ অ্যাসেসমেন্ট একটা ব্যাপক ভিত্তিক টেস্ট, যেখানে শুধু কেওয়াইসি, টিপি আপডেট, স্যাংশন লিস্ট চেকিং অথবা এসটিআর, এসএআর এসব রিপোর্টিং এর মধ্যেই সীমাবদ্ধ নেই। যেমন আমরা ট্রানজিশন আইডেন্টিফিকেশন করার পরে যদি একটা ট্রানজিশন এসএআর হয়, সাসপিসিয়াস হয়, তাহলে সাসপিসিয়াস রিপোর্ট করব। সাসপিসিয়াস রিপোর্ট অথবা আপনার এসটিআর করব সাসপিসিয়াস ট্রানজেকশন রিপোর্ট, যে ট্রানজেকশনটা আসলে সাসপিসিয়াস। যেমন কোন ট্রানজেকশনটি সাসপিসিয়াস হতে পারে, আমরা একটা আইডিয়াল এক্সাম্পল বলতে পারি। ধরুন একজন লোক, তার টিপিতে ডিক্লেয়ার করা ছিল সে 5 লাখ টাকা সর্বোচ্চ একটি ট্রানজেকশনে করবে। হঠাৎ করে সে 50 লক্ষ টাকা ট্রানজেকশন করেছে, কিন্তু এই ট্রানজেকশনের সঠিক ব্যাখ্যা তিনি দিতে পারেননি। সঠিক ব্যাখ্যা কেমন হতে পারে? তার এক্সাম্পল হলো, যেমন একজন জমি বিক্রয় করেছে, তার একটা সম্পত্তি ছিল, সেটা বিক্রয়লব্ধ অর্থ সে ঘোষণা করেছে যে এটা তার জমি বা বাড়ি বিক্রয়ের টাকা, কিন্তু এটার সাথে যে সংশ্লিষ্ট দলিল সেটা সে প্রমাণ করতে পারেনি, বিক্রয় দলিল অথবা বায়না দলিল সে জমা দেয়নি। তাহলে এই বিষয়ে এই ট্রানজেকশনের বিষয়টাতে তার যে সাসপিশন, সেই সাসপিশিয়াস ট্রানজেকশন রিপোর্ট করতে হবে। সাসপিসিয়াস ট্রানজেকশন রিপোর্ট করা মানেই এই নয় যে ওই লোক অপরাধী হয়ে গেল। এই ট্রানজেকশনটি রিপোর্ট করা মানে হলো, আমরা যে অ্যাজ এ রিপোর্টিং সংস্থা হিসেবে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে তথ্য দিয়ে রাখা। যদি কখনো বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কোরিলেশনস পায়, তাহলে এই ট্রানজেকশনের বেসিসে অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হবে। ট্রানজেকশন রিপোর্ট, সাসপিসিয়াস ট্রানজেকশন রিপোর্ট অথবা এসএআর রিপোর্ট না করা এক ধরনের অপরাধ। যদি এই ধরনের কাস্টমার কখনো অপরাধী হিসেবে গণ্য হয় এবং এই রিপোর্টে যেই ট্রানজেকশনটি রিপোর্ট করা হয়নি তার কারণেই অপরাধী হিসেবে গণ্য হয়ে থাকে, তাহলে কিন্তু কাস্টমারকে এই সুবিধাদি দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই তখন এই ব্যাংকারকে টিফিং অফ এর পলিসিতে পড়তে হবে, যেটা মানি লন্ডারিং আইন 2012-এর 25 ধারা অনুসারে একজন ব্যাংকার অপরাধী হতে পারে। সো এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টের কথা বলছিলাম। সেলফ অ্যাসেসমেন্টে সাধারণত কতগুলো মানদণ্ড সেট করা আছে, যেমন ব্যাংকের ট্রেনিং এর ব্যবস্থা আছে কিনা, সঠিকভাবে টিপি কেওয়াইসি আপডেট করা হয়েছে কিনা, তারপরে ট্রানজেকশন মনিটরিং করা হচ্ছে কিনা, হলে কেমন করে হয়, টিপি আপডেট করলে কোন কোন পর্যায়ে হয়েছে, প্রত্যেকটা এমপ্লয়ি ট্রেনিং আছে কিনা, ট্রেনিং হলে রেটিং কেমন, এবং রেটিং হলে সেখানে প্রত্যেকে ভালো রেটিং পেয়েছে কিনা, ওভারঅল রেটিংটা কি, সেটা সন্তোষজনক কিনা ইত্যাদি। এই যে সেলফ অ্যাসেসমেন্ট একটা রিপোর্ট প্রতি ষান্মাসিক এটা ব্যাংকের প্রধান কার্যালয়ে বামেলকো কর্তৃক সরবরাহ করতে হয় এবং রিপোর্টটি দিতে হয়। এরপরে বামেলকোর যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো, তিনি সাধারণত ত্রৈমাসিক মিটিং করে থাকেন। ত্রৈমাসিক মিটিং ছাড়াও একজন বামেলকো যখন প্রয়োজন তখন মিটিং কল করতে পারেন এবং বসতে পারেন। ইভেন প্রতিদিন প্রয়োজন হলে প্রতিদিনও উনি নিজের অফিসারদের সাথে, ব্রাঞ্চ শাখা অফিসারদের সাথে মিটিং করতে পারেন এবং বিভিন্ন বিষয়ে গাইডলাইন প্রদান করতে পারেন। এখানে বলাই বাহুল্য যে বিএফআইও সার্কুলার তথা মানি লন্ডারিং এর অন্যান্য যে সকল আইন, নিয়ম কানুন এবং পরিধি রয়েছে সে অনুসারে শাখায় অনেকগুলো দলিল দস্তাবেজ সংরক্ষণ করতে হয়, ফাইল সংরক্ষণ করতে হয়। এ সকল ফাইল সমূহ বা সার্কুলার সমূহ, গাইডলাইন্স সমূহ এবং নীতিমালা সমূহ, এটা প্রধান কার্যালয়ের নীতিমালা, সেন্ট্রাল ব্যাংকের মানি লন্ডারিং গাইডলাইন্স, তারপরে সময় সময় বিএফআইও কর্তৃক জারিকৃত সার্কুলার সমূহ, আন্তর্জাতিক মানদণ্ডের বিশেষ বিশেষ
আহ, দিকসমূহ, তারপর অ্যাডভার্স মিডিয়ার কোনো রিপোর্ট আছে কিনা সেসব সমূহ, হাই রিস্ক কাস্টমারের লিস্ট সমূহ, এগুলোকে নথিভুক্ত করে রাখা সাধারণত ব্যামলকোর একটা বিশেষ দায়িত্ব এবং পরিপালনীয় কর্তব্য। ব্যামলকো এই কাজগুলো অবশ্যই করতে হবে এবং এই কাজে ল্যাপসেস তার আর যে নিয়োগ তার বত্যয় বলে পরিগণিত হবে। শেষে বামেলকো ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করবে। তার এই ট্রেনিং হতে পারে আনুষ্ঠানিক ট্রেনিং, অনানুষ্ঠানিক ট্রেনিং। আনুষ্ঠানিক ট্রেনিং এর মধ্যে উনি নিজে ডিক্লেয়ার করে সাধারণত এমপ্লয়ীদেরকে নিয়ে মর্নিং হার্ডল অথবা আফটারনুন অ্যাকশনের মাধ্যমে টোটাল একটা প্রকিউরমেন্ট প্ল্যাটফর্মে বিষয়ভিত্তিক ট্রেনিং করবেন, যেখানে সকল কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন এবং তারা বিষয়ভিত্তিক ট্রেনিং এ জ্ঞান লব্ধ হবেন। এছাড়াও বিভিন্ন নতুন সার্কুলার আসলে সে সকল সার্কুলার সম্পর্কে আলোচনা করবেন। এক্সাম্পল দিয়ে সার্কুলারগুলো বিধৃত করে সাধারণত সকল কর্মচারীকে তিনি অবগত করে দেবেন, যাতে করে প্রত্যেকেই মানি লন্ডারিং এর সম্যক জ্ঞান লাভ করে। ট্রেনিং এর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় থাকবে মানি লন্ডারিং এর যে সকল টাইপোলজিস গ্লোবালি এক্সপান্ডিং হচ্ছে এবং এই টাইপোলজিস গুলো যে আমাদের ব্যাংকে বা যেই মানি লন্ডারিং এর বামেলকো যিনি কাজ করছেন তার ব্যাংকে এটা যথাযথভাবে পরিপালিত হচ্ছে কিনা এই বিষয়ে তাকে আহ, সকল কর্মচারীকে জ্ঞান প্রদান করতে হবে। এছাড়াও অধুনা হয়ে যাওয়া, অধুনা ডিক্লেয়ার করা সিইওর যে বক্তব্য সেটার সারমর্ম সকল কর্মচারী বুঝতে পেরেছে কিনা, সেই সারমর্ম থেকে একটা শাখার করণীয় কি সে সম্পর্কে একজন বামেলকো কিন্তু ক্লিয়ার জ্ঞান রাখতে হবে এবং তার কর্মচারীদেরকে সে বিষয়ে জ্ঞান দিতে হবে। বন্ধুরা, আমরা যে আলোচনা করেছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে একজন বামেলকোর কাজের পরিধি এর চেয়েতেও আরো বেশি। বামেলকো নিজের ইন্টেলিজেন্স কোশ্চেন্স এবং শাখার কর্মকর্তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধির মাধ্যমে সেন্সিটিভিটি ভিত্তিতে সাধারণত লেনদেন এবং কাস্টমারকে শনাক্ত করবেন। এ বিষয়ে ব্যত্যয় হলে যে কোনো দুর্ঘটনার সম্ভাবনা খুবই বেশি থাকবে। সো বামেলকো কে হবেন এই বিষয়েও বিএফআইও সার্কুলারে বলা হয়েছে। সাধারণত মাঝারি বা ছোট শাখা সমূহে শাখা ব্যবস্থাপকই সাধারণত বামেলকো হয়ে থাকবেন। এছাড়াও যে সকল শাখাগুলো বড়, সাধারণত কর্পোরেট ধরনের অথবা সেই মাপের, সেখানে একজন ডেপুটি ম্যানেজারও বামেলকো রোল পেতে পারে। তাছাড়াও ফরেন এক্সচেঞ্জের ইনচার্জ বড় শাখায় অথবা ক্রেডিট ইনচার্জও বামেলকো হতে পারেন। বামেলকো যিনি হবেন তার কিন্তু মানি লন্ডারিং সম্পর্কে বা টেররিস্ট ফাইন্যান্সিং সম্পর্কে বিভিন্ন নীতিমালা, বিএফআইইউ এর সার্কুলার, ব্যাংকের নিজস্ব নীতিমালা, আন্তর্জাতিক বিভিন্ন মানদণ্ড, তাদের পরিভাষা এবং বিভিন্ন টাইপোলজিস সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। আশা করছি আবার এই আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন। এই আলোচনায় যে একজন বামেলকোর কর্মপরিধি সম্পূর্ণরূপে বিধৃত করতে পেরেছে তা নয়, এর বাইরেও আরো অনেক কিছু থাকবে যেগুলো দৈনন্দিন কার্যপরিধি পরিচালনার ক্ষেত্রে একজন বামেলকোকে ফেস করতে হবে এবং সেই বিষয়গুলো বামেলকোকে মোকাবেলা করতে হবে। তো শেষে আমরা বলবো বামেলকোর নিয়োগ হয় সাধারণত ক্যামেলকোর মাধ্যমে। ক্যামেলকো নির্দিষ্ট দায় দায়িত্ব উল্লেখ করে একজন বামেলকোর নিয়োগ প্রদান করবেন। এটাই বিএফআইও সার্কুলারের নির্দেশনা। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।